হ্যালো। হ্যালো হ্যালো আপনি এখানে বিরাট গোলমাল আছে। হ্যাঁ, তুমি তো সবসময়ই বিশাল সমস্যা তৈরি করো। হ্যাঁ, বলো তো এবার কি হয়েছে? আসলে আমি বাবার সঙ্গে একটা অ্যান্টিক শপে এসেছিলাম, তো এখানে একটা মুক্তার মূর্তি পড়ে ভেঙে গেছে, আর এখন এরা সবাই টাকা চাইছে। তো কি হয়েছে? এখন এরা 30 লাখ টাকা চাইছে। কি? 30 লাখ? আর সেটা একটা মূর্তির জন্য? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। গৌতম, তুমি কি সিরিয়াস? তুমি সারাদিন বাড়িতে বসে থাকো, বিনা পয়সায় খাও, তাতেও তোমার মন ভরে না, আবার আমার জন্য নতুন নতুন সমস্যা তৈরি করো। বলো তো, এত অল্প সময়ের মধ্যে আমি 30 লাখ কোথা থেকে আনবো? 30 লাখ? কথাটা শুনেই যেন অবনীর পায়ের নিচে মাটি সরে গেল। অবনীর রাগের সামনে গৌতম কিছুই বলতে পারল না। জানো কি, তুমি সমস্যা তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছো। এবার আমি তোমাকে সাহায্য করব না। এই সমস্যা তুমি নিজেই তৈরি করেছো, এবার নিজেই সমাধান করো। কিন্তু অবনী, আজ গৌতম আর অবনীর বিয়ের 3 বছর পূর্ণ হলো, কিন্তু গৌতম এখনও অবনীর বাড়িতেই থাকে একজন হাউস হাজব্যান্ড হিসাবে, যেখানে তার অবস্থান প্রায় একজন কাজের লোকের মতো। কখনো সানসার শাড়ি ইস্ত্রি করা, কখনো অবনীর গাড়ি পরিষ্কার করা, রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, সব দায়িত্বই তার কাঁধে। একই সময়ে অবনী মাঝে মাঝেই নিজের স্বামীকে এই অবস্থায় দেখে খুব বিরক্ত হয়ে যেত, কারণ পুরো পরিবারের আর্থিক দায়িত্ব একাই তার কাঁধে ছিল। কিন্তু অবনী, এই মূর্তিটা বাবা ভেঙেছেন, এতে আমার দোষ কি? তুমি আমাকে একটা সুযোগও দিলে না বোঝানোর। আমার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলে। কি হলো মিস্টার? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত না টাকা এসেছে, না কেউ আপনাকে সাহায্য করতে রাজি। তার উপর ওই বৃদ্ধ লোকটা দোকান থেকে পালানোর চেষ্টা করছিল। ভালো হয়েছে গার্ডরা দেখে ফেলেছে। দেখুন মিস্টার, এখন 2টো বাজে। যদি বিকেল 5টার মধ্যে এই অ্যান্টিক মূর্তির টাকা না দেন, তাহলে আমি পুলিশ ডাকবো আর এই বৃদ্ধ লোকটাকে গ্রেপ্তার করাবো। আমি কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শুধু 2 মিনিট দিন। ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা করব। পাপাজি, এরা টাকা না দিলে আমাদের ছাড়বে না। কিন্তু আমি জেলে যেতে চাই না। কিছু করো, আমার জায়গায় তুমিই জেলে চলে যাও। যাই হোক, আমার পরিবার তো 3 বছর ধরে তোমাকে খাওয়াচ্ছে, এতটুকু তো করতে পারো। ড্যাডি, আমি জেলে যেতাম, কিন্তু এরা খুব কড়া, এভাবে ছাড়বে না। ম্যানেজার যেভাবে আমাকে হুমকি দিয়ে গেল দেখোনি? তাহলে ওদের টাকা দিয়ে দাও। আমাকে 30 লাখ দিতে হবে, আমার পকেটে 30 পয়সাও নেই। আমি রোজগার করি না, খরচের জন্য আপনি আমাকে টাকা দেয়। আমার না চাকরি আছে না টাকা, কিভাবে দেব? তাহলে আপনিকে ফোন করো। করেছি, পুরো কথা শোনার আগেই ফোন কেটে দিয়েছে। তুমি একেবারেই অকেজো জামাই, পুরোপুরি অকেজো। আমার মেয়েকে নিজের কথা বোঝাতেও পারো না। ফোন করো ওকে, আমি কথা বলবো। তুমি কি পাগল? কাজের সময় আমাকে ডিস্টার্ব না করতে বলেছিলাম, আবার ফোন করেছো? সোনা, ড্যাডি কথা বলছে। ড্যাড? হ্যাঁ সোনা, তোমার সাহায্য দরকার। আমি একটা মূর্তি ভেঙে ফেলেছি, আর এরা টাকা চাইছে। না দিলে আমাকে জেলে পাঠাবে। কিন্তু ড্যাড, আপনি কেন? এটা তো গৌতমের ভুল, তাহলে আপনি কেন? আসলে মূর্তিটা আমি ভেঙেছি। ছবি তুলছিলাম, দেখতে দেখতে ভুল করে হাত লেগে যায়, মূর্তিটা পড়ে ভেঙে যায়। ড্যাড, আপনি তো জানেনই গৌতম বাড়িতে কত সমস্যা তৈরি করেছে, আর এখন আপনিও আমার জীবনে নতুন সমস্যা নিয়ে আসছেন। কিন্তু মা। যাই হোক, বলুন আপনি কোথায় আছেন, আমি মাকে নিয়ে আসছি। আমরা অ্যান্টিক শপে আছি, মাধবনগর। ঠিক আছে, সেখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। অবনী এক বিশাল সমস্যার মুখোমুখি হয়েছিল, আর সেখান থেকে বের হওয়া তার পক্ষে সহজ ছিল না। আসলে অবনীর বাবা অনিল সিং যোধপুরের এক ধনী পরিবারের মানুষ ছিলেন, কিন্তু অনিলের মা গায়ত্রী দেবী সবসময় গৌতম আর অবনীর বিয়ের বিরুদ্ধে ছিলেন। 3 বছর আগে পুষ্কারে অবনীর দাদু হিম্মত আগরওয়াল আর গৌতমের দেখা হয়। তিনি গৌতমকে চিনেছিলেন এবং নিজের প্রিয় নাতনি অবনীর জন্য তাকেই স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন।
আভনি তার দাদুকে খুব ভালোবাসত এবং তার কোনো কথাই অগ্রাহ্য করতে পারত না। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিম্মত আগরওয়াল মারা যান। তার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সেই গোপন কথা, কেন তিনি গৌতমকে আভনির জন্য বেছে নিয়েছিলেন, কিভাবে তিনি গৌতমকে চিনেছিলেন, তার মৃত্যুর পর কে দেখবে পরিবার আর সম্পত্তির দেখাশোনা। তার স্ত্রী এবং আভনির ঠাকুমা গায়ত্রী দেবী নিজেই সব দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তিনি নিজের পরিবারের সম্মান আর মর্যাদা নিয়ে খুবই সচেতন ছিলেন। নিজেকে সামলানোর পাশাপাশি গৌতমের নামকে নিজের পরিবারের ওপর একটা দাগ হিসেবে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তাই হিম্মতজি চলে যাওয়ার পর তিনি অনিল আর তার পরিবারকে আগরওয়াল ম্যানশন থেকে আলাদা করে দেন। আবানি আজও এটা ভুলতে পারেননি। দিন রাত একটাই চিন্তা, কিভাবে নিজের পরিবারের অবস্থার উন্নতি করবে। আজ আবারও সে সমস্যার মুখে পড়েছিলেন। পরের মুহূর্তেই সে নিজের মা গীতার সঙ্গে ছিল, আর দুজনেই মাধবনগরের উদ্দেশ্যে রওনা দেন। ড্যাড, আপনি ঠিক আছেন তো? এসব কিভাবে হলো? এত দামি দোকানে আপনারা কি করছিলেন? আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ড্যাডিজি সব দেখতে চেয়েছিলেন, তাই ভেতরে ঢুকি। এবং তারপর সবসময়ের মতোই তুমি এইটুকুও ঠিকমতো করতে পারলে না। তাহলে তুমি নিজেই ব্যাপারটা সামলালে না কেন? কিন্তু মা, আমি কি করতাম? আমি তো ড্যাডিজিকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি বললেন আর তুমি মেনে নিলে? কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হয়ে গেলে? মা, এসব কথা পরে হবে। এখন আমাদের ভাবতে হবে সবচেয়ে জরুরি বিষয়টা। এই 30 লাখ কোথা থেকে আসবে? আমি খুব রেগে যাচ্ছি। আমার শ্বশুর আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাননি, আর এখন এই অভিশাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মা প্লিজ। কি মা? আমি কি আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে রাস্তায় নেমে যাব? আর এমনি তো এত টাকা তো পাওয়া যাবে না। সবাই সমস্যার সমাধান খুঁজতে শুরু করলো। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে ম্যানেজার অনিলের উপর নজর রাখছিল। সে টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়ে কমিশনারকে খবর দেয়, আর 3 ঘন্টা শেষ হবার অপেক্ষা করতে থাকে। ড্যাড, আমি কি গ্র্যান্ডমার কাছে সাহায্য চাইব? আমি ধীরে ধীরে ওনার টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু আভনি, গ্র্যান্ডমা তোমাকে সাহায্য করবেন না, কারণটা তুমি জানো। কিন্তু মম, একবার কথা বললে ক্ষতি কি? আমি ওনাকে ফোন করব। অবনী সঙ্গে সঙ্গে তার ঠাকুমা গায়ত্রী দেবীকে ফোন করল, কিন্তু তার মনে ভয় ছিল গায়ত্রী দেবী ফোন ধরবেন কিনা। গ্র্যান্ডমা, আমি... আরে, তোমার নম্বর আমার কাছে আছে। কি চাই? গায়ত্রী দেবী মন দিয়ে অবনীর কথা শোনেন। হ্যাঁ, ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু তার বদলে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্ত? কি ধরনের শর্ত? আমাদের পরিবার খুব শিগগিরই যোধপুরের সবচেয়ে বড় কোম্পানি চ্যারিয়েট গ্রুপের সঙ্গে কাজ করতে চলেছে। যদি আমার প্রতি এখনো তোমার সামান্য সম্মান থাকে, যদি আমাকে এখনো তোমার ঠাকুমা বলে মনে করো, তাহলে এক্ষুনি গৌতমকে ডিভোর্স দাও আর চ্যারিয়েট গ্রুপের চেয়ারম্যানের ছেলে কবিরকে বিয়ে করো। ঠাকুমা, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? এবার তো গৌতমের কোনো দোষই নেই। দেখো, আমি কিছুই জানতে চাই না। তুমি যদি আমার শর্তে রাজি হও, তবেই আমি সাহায্য করব। ঠাকুমা, ড্যাড তো আপনারই ছেলে, আপনি ওনার সঙ্গে এটা কিভাবে করতে পারেন? আর আজ অনিল যে সমস্যায় পড়েছে সেটা তোমার কারণেই। তাই তুমি যদি আমার শর্তে রাজি হও, আমি টাকা দিতে প্রস্তুত। ঠাকুমা, অবনী এখন আর কোনো পথ দেখতে পাচ্ছিল না। আভনি, প্লিজ চিন্তা করো না, আমি কিছু একটা করব। কি করবে তুমি? এত বড় টাকার জন্য রাস্তায় ভিক্ষে করবে? আভনি, আমার কথা শোনো, আজই এই মানুষটাকে ডিভোর্স দাও। ও তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তাহলেই ঠাকুমা আমাদের আবার বাড়িতে ঢোকার সুযোগ দেবে। তার ওপর কবির তোমার বন্ধু, সে তোমাকে ভালো করে চেনে। আমি নিশ্চিত সে সাহায্য করবে। তার বাবা খুব ধনী, 30 লাখ ওদের কাছে কিছুই না। চলো আভনি। কিন্তু কবির সম্পর্কে এমন একটা সত্য অবনী খুব ভালো করেই জানত। কবির হলো শেখর আনন্দের একমাত্র ছেলে, যিনি চ্যারিয়েট গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছোটবেলা থেকেই সে ছিল একজন প্লে বয়। প্রতি তৃতীয় মানুষের সঙ্গেই মেয়েদের কথা উঠত।
প্রতি 4 দিনে কোনো না কোনো নতুন মেয়ে তার শিকার হতো। তার বিরুদ্ধে বহু কেস ছিল, কিন্তু শেখার আনন্দের ক্ষমতা আর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেউ তার কিছুই করতে পারেনি। কবির বহুবার অভনির ওপর হাত দেওয়ার চেষ্টা করেছে। কলেজে থাকাকালীনও সে অভনিকে ফলো করত, কিন্তু অভনি কখনো তাকে পাত্তাই দেয়নি। অন্যদিকে এতক্ষণ শান্ত থাকা গৌতম কবিরের নাম শুনেই রেগে উঠল, কিন্তু সেই মুহূর্তে কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে শোরুম থেকে বেরিয়ে গেল। মোবাইলে একটা নম্বর ডায়াল করল। কল লাগতেই রিংটোন শোনা গেল আর তার হার্টবিট দ্রুত বাড়তে লাগলো। হ্যাঁ বলছি। হ্যালো মুন্সিজি, কেমন আছেন? সেই সময় সে যার সঙ্গে কথা বলছিল তিনি আর কেউ নন, মুন্সি ছিলেন কমল স্বরূপ, যিনি রঞ্ঝরের রাজ পরিবারের সদস্য। গৌতম ছিলেন রঘুবেন্দ্রার কনিষ্ঠ পুত্র, যিনি আসলে রঞ্ঝরের রাজপুত্র। গৌতমী ছিল তার প্রথম সন্তান। সে বড় হয়েছে সুমের ভবন। বলা ভুল হবে না যে সে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল, কিন্তু বড় হতে হতে গৌতম বাইরের দুনিয়াকে জানার আগ্রহ অনুভব করতে শুরু করে। রাজকীয় জীবন তার দম বন্ধ করা লাগত। একদিন রঘুবেন্দ্রা তার বিয়ে ঠিক করে দেন তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দীপশিখার সঙ্গে। যদিও দীপশিখা ছিল গৌতমের শৈশবের বন্ধু, সে তাকে ভালোবাসত না, কিন্তু পরিবার কোনো কথাই শুনতে চায়নি। তাই বিয়ের দিন সাজানো মণ্ডপ ছেড়ে গৌতম পালিয়ে যায়। আজ সুমের ম্যানশনে আবার ঠিক সেভাবেই মণ্ডপ সাজানো হয়েছে। আমরা খুব মিস করি হুকুম। আপনি চলে যাওয়ার পর প্রাসাদটা একেবারে ফাঁকা আর নীরব হয়ে গেছে। মুন্সিজি, আমি খুব বড় বিপদে আছি, আমার সাহায্য দরকার। আমরা খুব ভালো করেই জানি আপনি কি সমস্যায় আছেন। এই মুন্সি জানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন পরিবারের বাড়িতে আপনি জামাই হিসাবে থাকছেন তাও জানা আছে। আপনার শাশুড়ি, শ্বশুর, এমনকি আপনার স্ত্রী সম্পর্কেও রিপোর্ট আমাদের কাছে আছে। গত 4 বছর ধরে গৌতম তার পরিবার আর ইন্দোর শহর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার বাবা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছিলেন। ঠিক আছে, আমার জরুরি ভিত্তিতে 30 লাখ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এটা কি করছেন? আপনি একজন প্রিন্স হয়েও অন্যের বাড়িতে ঘরের কাজ করছেন, অন্যের নোংরা বাসন পরিষ্কার করছেন। সামার ভাবন তো। মুন্সিজি, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটা জানতে চাই আপনি আমাকে সাহায্য করবেন না করবেন না। মাই লর্ড, আমরা আপনাকে 30 লাখ দেব, কিন্তু বড় হুকুমেরও একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে দীপশিখাকে বিয়ে করতে হবে। মুন্সিজি, আমি তো ইতিমধ্যেই বিবাহিত। আমি কিভাবে দীপশিখাকে বিয়ে করব? এটা অসম্ভব। বড় হুকুম আপনার এই বিয়েকে আসল বিয়ে বলে মানেন না। আপনি সামার ভবন ছেড়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠেছিল। এই মুন্সি নিজের মালিকের আদেশ অমান্য করতে পারে না। এই টাকার বদলে আপনাকে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দীপশিখাকে বিয়ে করতে হবে। সে না বলার আগেই অভনির মুখ তার চোখের সামনে ভেসে উঠল। অভনি, যে নিজের বাবাকে বাঁচাতে কবিরের মতো চরিত্রহীন ছেলের কাছে সাহায্য চাইতে চলেছে। ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব। তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই 30 লাখের সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস চাই। আমি চ্যারিয়েট গ্রুপ চাই। চ্যারিয়েট গ্রুপ? কিন্তু কেন? এগুলো সব আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। হুকুম, সম্ভবত এখনই বলতে হবে, কারণ এই মুহূর্তে এই মুন্সি ঠিক চ্যারিয়েট গ্রুপের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি? তুমি চ্যারিয়েট গ্রুপের বাইরে? হ্যাঁ হুকুম,
কাজের সূত্রে আমাকে প্রায়ই এখানে আসতে হয়। আপনি এখানে চলে আসুন, ততক্ষণে আমি চ্যারিয়েট কেনার ডিলের প্রক্রিয়া শুরু করছি। ঠিক আছে মুন্সিজি, আমি এখনই আসছি। মুন্সিজির কাজ করার ধরন গৌতম খুব ভালো করেই জানত। মুন্সি কমল স্বরূপ ছিলেন কথার মানুষ, এমন একজন যার প্রভাব সবচেয়ে ক্ষমতাবান লোকদেরও চুপ করিয়ে দিতে পারত। এদিকে গীতা এখনও অবনীকে কবিরের কাছে যেতে অনুরোধ করছিল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চেকটা পেতে হবে। এই একটাই উপায় অবনীকে কবিরের কাছে যাওয়া থেকে আটকানোর। আরে ভাই থামো থামো, আমি পথ দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি করো। মুন্সিজি গৌতমকে দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। ভাই থামো 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 থামো। গত 4 বছর ধরে দুনিয়া গৌতমকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছে, কিন্তু আজ একমাত্র মুন্সিজিই জানতেন সত্যটা। গৌতম এখনও এত সম্পদের মালিক ছিল যে চোখের পলকে চ্যারিয়েটের মতো 10টা কোম্পানি কিনে নিতে পারত। মুন্সিজি, কোম্পানি কেনার সব ফর্মালিটি শেষ। আপনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই সব ফর্মালিটি শেষ করেছি। এখন শুধু আপনার সই দরকার। ভালো, আমার জন্য আরেকটা কাজ করতে হবে। এই কোম্পানির চেয়ারম্যান শেখর আনন্দ, আর তার একটা বকে যাওয়া ছেলে আছে কবির আনন্দ। আমি শুনেছি শেখর আনন্দের আদেশ ছাড়া এই কোম্পানিতে একটা পাতাও নড়ে না। একদম ঠিক কথা। দারুণ। তাহলে আমার মনে হয় শেখর আনন্দ যথেষ্ট কাজ করে ফেলেছেন, এখন তার বিশ্রামের সময় এসেছে। এই কোম্পানি থেকেই তাকে সরাসরি জেলে পাঠানোর ব্যবস্থা করুন। এই কোম্পানির সব ক্ষমতা এখন আপনার হাতে। আপনি যা ইচ্ছা করতে পারেন। চাইলে আপনি নিজেই চেয়ারম্যানের পদ দখল করতে পারেন। না মুন্সিজি, আমি চেয়ারম্যানের পদ চাই না। বলুন তো এই কোম্পানির ভাইস চেয়ারম্যানকে? অভিনব গুপ্তা। তাহলে অভিনব গুপ্তাকে ফোন করে জানিয়ে দিন আজ থেকেই তিনি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। মুন্সি কমল স্বরূপের পথ আটকানোর সাহস কারও ছিল না। গৌতমের চোখে একটা আলাদা দৃঢ়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অন্যদিকে অবনীর টেনশন ক্রমেই বাড়ছিল। কবিরের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অফিসে ফিরে গৌতম আর মুন্সিজিকে ভেতরে ঢুকতে দেখেই এক 32 বছরের মহিলা তাদের কেবিনের বাইরে আটকে দিল। তোমরা দুজন ভেতরে ঢুকলে কিভাবে, তাও আবার কাউকে না জানিয়েই? এই মহিলা ছিল কামিনী, শেখর আনন্দের পার্সোনাল সেক্রেটারি, যিনি মুন্সিজির আসল পরিচয় জানতেন। আমি এই কোম্পানির চেয়ারম্যান মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার অভিনব গুপ্তা এই কোম্পানির ভাইস চেয়ারম্যান, আর তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাদের মতো সেলসম্যানদের সঙ্গে দেখা করেন না। এখনই বেরিয়ে যান, না হলে সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি। ঠিক তখনই গৌতমের ফোন বেজে উঠল। অবনী ফোন করছিল, কিন্তু সে ফোন ধরার আগেই লো ব্যাটারির কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? ইনি মুন্সিজি, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ মিস্টার গুপ্তাকে কল করুন। হ্যালো। অভিনব গুপ্ত মুন্সিজিকে খুব ভালো করেই চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখুন, আমি আপনাদের শেষবারের মতো সতর্ক করছি। মিস শালিনী, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলা হয়? সরি স্যার। চুপ! তুমি কি জানো এই অসভ্যতার জন্য তোমাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যেতে পারে? অফিসে এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখর আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। ডকুমেন্টে সই করে অফিস থেকে বেরোতে গিয়েই সে বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, যার চোখে আগুন জ্বলছিল। এখানে ঠিক কি চলছে? আর অভিনব, তুমি কিভাবে নিজেকে চেয়ারম্যান বলতে শুরু করলে আর শালিনীকে চাকরি থেকে বের করে দিলে? তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা আমি মিস্টার অভিনবকে দিয়েছি। আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কমল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল।